দুপুরে খেয়ে সবেমাত্র একটু শোয়ার তোড়জোড় করছি, এমন সময় মা দরজা ঠেলে ঘরে এসে ঢুকলো। এমনিতেই স্কুল থাকি বলে দুপুরে আমার ঘুমের অভ্যাস নেই, তবে এখন গরমের লম্বা ছুটির দিন বলে শুয়ে এপাশ ওপাশ করে মোবাইলের গ্যালারিতে পুরনো ছবি আঁচড়ানো ছাড়া আর বিশেষ কোনো কাজ নেই। চাকরি পাওয়ার আগে ও বাড়িতে থাকতে দুপুরবেলাগুলো চোখের নিমেষেই কেমন হুট করে কেটে যেত। প্রতি সপ্তাহে কাছে কিংবা দূরে সম্পূর্ণ নতুন কেউ না কেউ ঠিক বাড়িতে হাজির হতো। রান্না বান্না, দেখাশোনা, হইহুল্লোড় অবসরে সময়টাই পেতাম না। সে যাই হোক, মা এসে দাঁড়ানোই আমি উঠে বসলাম। আমাকে একটা খাতা আর পেন দিয়ে মা বলল, 3 দিন ধরে বলছি, কানে কথা তুলছিসই না, এখন লিস্টগুলো করে ফেল। কি কি জিনিস ওখান থেকে দেওয়া হয়েছিল আর কি কি জিনিস ওরা দিয়েছিল সব আলাদা করে করবি কিন্তু। আমাদের এখান থেকে যা যা যৌতুক গিয়েছিল সব কি নিয়ে আসবি, এক কণাকড়িও যেন পড়ে না থাকে। তারপর যৌতুক নেবার দেয় ওদের শিক্ষা কেমন দিতে হয় তোর বাবা বুঝে নেবে। তবে রিসেপশনে পাওয়া যাবতীয় গিফট আর গয়না ওদের মুখে ছুঁড়ে মেরে আসবি। তুই ততক্ষণ লেখ, আমি চা করে নিয়ে আসছি। বলেই ঘর থেকে মা হনহন করে বেরিয়ে গেল। আমি খাতা পেন টেনে নিয়ে লিস্ট করতে বসলাম। সুমনের সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে, পেশায় স্কুল টিচার। সভ্য ভদ্র সুদর্শন ছেলেটিকে দেখে বাবা প্রথমেই পছন্দ করে গিয়েছিল। মায়ের পছন্দ হয়েছিল ওদের মা ছেলের ছোট ফ্যামিলি দেখে। বলেছিল, আমার এই ছোট মেয়েটা বড্ড আদরে মানুষ, ওদের ছিমছাম ছোট্ট সংসার, কাজেরও তো চাপ হবে না, আমি এখানেই মেয়ের বিয়ে দেব। পছন্দের পাত্র আর পরিবার পেয়ে বাবা 2 হাত ঢেলে খরচ করেছিল বিয়েতে। গয়না থেকে শুরু করে সংসারের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সব রকম জিনিসই ভরিয়ে দিয়েছিল। প্রবল আপত্তি করেছিল সুমন আর ওর মা। আমার শাশুড়ি মা আগেকার মানুষ হলেও চিন্তাভাবনায় এবং ব্যক্তিত্বে বেশ আধুনিক। উনি স্পষ্ট বলেছিলেন, এগুলো ফেরত নিয়ে যাবেন। আমাদের আয় কম হতে পারে, কিন্তু স্বাচ্ছন্দ্যের অভাব নেই। আপনার মেয়ে এখানে এসে সুখে না থাকলেও অসুখে থাকবে না, এইটুকু আশ্বস্ত করতে পারি। আর সংসারের খরচ বাঁচিয়ে কিভাবে একটা একটা করে জিনিস স্বামীকে দিয়ে করিয়ে নিতে হয় সেটাও ওকে শিখতে দিতে হবে। তো সবটা সন্তানের হাতে তুলে দিতে নেই। কথা শোনেনি আমার উকিল বাবা, জোর করে ফ্রিজ, এসি, কিচেন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বিলাসবহুল যাবতীয় জিনিসই ভরিয়ে দিয়ে এসেছিল, কিন্তু সুমন এসবের একটাও ব্যবহার করতো না। আমার বাবার দেওয়া ফ্রিজ, এসি, মাইক্রোওভেন আনপ্যাকড অবস্থায় সিঁড়ির নিচে অবহেলায় পড়েছিল দিনের পর দিন। ঝামেলার সূত্রপাত হলো ওখান থেকেই। প্রতি পদক্ষেপে সুমনের সঙ্গে মতবিরোধ, অশান্তি, অভিমান চলতে থাকলো। সঙ্গে দোসর ওদের বাড়িতে আত্মীয় স্বজনের অবাধ আনাগোনা। নামে নিউক্লিয়ার ফ্যামিলি হলেও সবসময় মানুষজনের গমগম করতো দোতলার বাড়িটায়। একা একা থেকে অভ্যস্ত আমি ভীষণ বিরক্ত হতাম। বাবা মায়ের ওপর খুব রাগ হতো। সম্বন্ধ করে বিয়ে হয়ে এসে এইসব সমস্যার জন্য সুমন আর আমার মধ্যে সেই সখ্যাতিটাই তৈরি হতে পারছিল না। পরস্পরের প্রতি ভালোবাসা থাকলেও প্রকাশ করার তেমন সুযোগ হলো না নিত্য মান অভিমান ঝগড়ায়। যদিও আজ বুঝতে পারি তার বেশিরভাগটাই ছিল আমার আত্মদম্ভকিতা আর অহংকারের জন্য। কিন্তু আমার শাশুড়ি মা ছিলেন অমায়িক মানুষ। উনি হাই স্কুলের অঙ্কের রিটায়ার্ড টিচার। নলেজ ছিল অবাক করার মতন। ছেলেকে এই বয়সেও যথেষ্ট শাসনে রাখতেন। আমার সঙ্গে কথা কাটাকাটি হলেও সুমন কোনো রকম কিছু এদিক ওদিক বলে ফেললে দেখছি সন্তান স্নেহে অন্ধ না হয়ে বরাবরই ছেলেকে শাসন করেছেন। তাই এই মানুষটিকে আমি ভয় ভক্তি দুই করতাম। বিয়ে যখন হলো, আমি বাংলার মাস্টার কমপ্লিট করেছি, বিএড ফাইনাল ইয়ার চলছে, কিন্তু চাকরি করার কোনো ইচ্ছে আমার ছিল না। বলা ভালো, চাকরি করার কোনো মানসিকতা আমার তৈরিই হয়নি। আমার ধারণা ছিল আমার বাবা আমার জন্য পুরো পৃথিবী কিনে এনে দিতে পারে। একটা চাকরি যে শুধু অর্থ উপার্জন নয়, এটা মানুষের আইডেন্টিফাই তৈরি করে, এ বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। শাশুড়ি মাই আমাকে নিয়মিত বইপত্র এনে দিতেন, বিভিন্ন ফর্ম ফিল আপ করে নিজেকে জমা দিয়ে আসতেন। সুমনও এই বিষয়ে খুব উদ্যোগী ছিল, কিন্তু আমার পড়াশোনা করার কোনো ইচ্ছেই ছিল না। শুধু মনে হতো এরা বোধহয় টাকার জন্য ভীষণ লোভী, তাই আমার চাকরির জন্য উঠে পড়ে লেগেছে। তবুও শাশুড়ি মা আজ সুমনের লেগে থাকার ফল হিসাবেই হাই স্কুলের চাকরিটা আমার হয়ে গেল। চাকরি পেয়ে শুরু হলো আরেক ঝামেলা।
বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আমি যাতায়াত করতে করতে ক্লান্ত হয়ে যেতাম। সংসারের কাজে কন্ট্রিবিউশন করার সময় হতো না, ইচ্ছেও ছিল না। শুধু বলতাম বেশি বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দাও, মাইক্রোওভেনে গরম করে চালিয়ে নেওয়া হবে। এইভাবে সংসার হয় না। ক্রমে সুমনের সঙ্গে দূরত্ব বেড়ে চলছিল। আমি বরাবরই ভেবেচিন্তে কাজ করি না, যখন যেটা মনে হয় বলে ফেলি, করে ফেলি। আদরে আদরে আসলে আমি বড্ড অবুঝ আর অভিমানী হয়ে উঠেছিলাম। আমি চাকরি পাওয়ার পরেই সুমন না জানিয়ে একদিন ওর পিস্তুত মামাতো ভাই বোন দাদা বৌদিদের নিমন্ত্রণ করে বসলো। আমাকেও কিছু জানায়নি, সারপ্রাইজ দেবে বলে। আমি স্কুল থেকে এসে দেখি প্রায় 15 জন আমার বিছনায় সোফায় শুয়ে বসে। মিউজিক সিস্টেম, গান চলছে। বিছানার ওপরে পকোড়া, চায়ের আড্ডা। সারাদিনের ধকলে আমি বড্ড ক্লান্ত ছিলাম, নিজেকে সামলাতে পারলাম না। আমাকে দেখে ননদ আর জায়েরা হৈ হৈ করে এলো, কিন্তু আমি বিশেষ পাত্তা না দিয়ে সুমনকে ওদের সামনেই অসভ্যের মতন বললাম, আচ্ছা, এ বাড়িতে আমার কি সামান্যতম প্রাইভেসি নেই? এই হৈহুল্লোড় আমি পছন্দ করি না। সারাদিন পর আমার শরীর দিচ্ছে না, আমি একটু ঘুমোতে চাই। শাশুড়িমা পকোড়ার প্লেট আর চায়ের কাপগুলো তুলে নিয়ে যেতে যেতে বললেন, তোমার সাকসেসের কথা মনে করেই আজকের এই আয়োজনটা করা হয়েছিল। আমাদের পরিবার তোমাকে মধ্যমণি করে সবাই বাঁচতে চায়, কারণ সুমনের বাবা মারা যাবার পর ওর পিসি আর মামার বাড়ির লোকজন ওকে শক্ত হাতে বেঁধে রেখেছিল। তার বউ হিসাবে তুমি যে ওদের কড়া বাঁধনে বাধা পড়বে এটাই স্বাভাবিক মনে করেছিলাম আমরা, কিন্তু ভালোবাসার অত্যাচার যে তোমার কাছে এতটা অসহ্য হবে বুঝতে পারিনি। কথাগুলো শুনে আমার মন খারাপ লাগলো। মনে হলো এত বাড়াবাড়ি না করলেও হয়তো হতো। বাড়িতে অন্য অনেক ঘর আছে, সেখানে গিয়েও একটু রেস্ট করতে পারতাম। আবার পরক্ষণেই অন্য মনটা বলল, না, কম্প্রোমাইজ করতে করতে অনেক হয়েছে। নিজের অবস্থানটাকে প্রথমেই ক্লিয়ার করে দেওয়া সবচেয়ে ভালো। এই ঘটনার 2 দিন পর কাউকে কিছু না জানিয়ে স্কুল থেকে সোজা বাপের বাড়ি চলে এলাম। সুমন বা শাশুড়ি মায়ের সঙ্গে একটা ঠান্ডা যুদ্ধ চলছিল, তাই চিঠি লিখে রেখে এলাম, চলে যাচ্ছি, ডিভোর্স চাই। আমি চেয়েছিলাম সুমন এসে ক্ষমা চেয়ে আমাকে নিয়ে যাক, কিন্তু ও বাড়ি থেকে কেউ কোনো যোগাযোগ করলো না। ঠিক করলাম, যেখানে আমার কোনো মূল্য নেই, আমি রইলাম কি রইলাম না তাতে কিছু যায় আসে না, সেখানে আর ফিরবো না। মাকে একথা জানাতেই বলল, বেশ, বরাবর তুমি যা ঠিক করে এসেছো সেটাই করেছো, জানি এবারও তার অন্যথা হবে না। তবে ফাইল করার আগে যাবতীয় যা যা জিনিস ওখানে গিয়েছিল তার একটাও লিস্ট বানাও। সেই লিস্টের জন্য এখন খাতা পেন হাতে বসা। কি আশ্চর্য, লিখতে বসে সব ভুলে গিয়ে আমার শুধু চোখে ভাসছে ওখানে কাটানো অজস্র ভালো মুহূর্তগুলো। সুমনের কেয়ারিং, আমাদের বেড়াতে যাওয়া, উইকেন্ডের শপিং কিংবা মুভি দেখা, শাশুড়ি মায়ের হাতের সর্ষে ইলিশ, ভোরবেলা উঠে স্কুলের টিফিন বানিয়ে দেওয়া, সুমনের অসাধারণ সব কবিতা, পিস্তুত ননদ জায়ের আমাকে নিয়ে ব্যস্ততা, গানের আসর, পিকনিক। সারাদিনের এইসব ছোট ছোট কাজের মধ্যেও শাশুড়িমা আমার পড়া রুটিন তৈরি করে দিয়েছিলেন। সুমন নিজে আমার পড়া ধরত, বুঝিয়ে দিত। আমার অপটু হাতের ডাল, ভাত, আলু সেদ্ধ, অমলেট নাকি সুমনের কাছে বিরিয়ানি ছিল। যে মুহূর্তগুলো ও বাড়িতে থাকতে একবারও মনে আসেনি, আজ হুড়মুড় করে তারা যেন সব চোখের সামনে এসে ভিড় জমালো। বুঝতে পারলাম খুব মিস করছি বাড়িটাকে। এসব মনে করতে করতে খাতাটা ফাঁকাই রয়ে গেল। মা 2 কাপ চা নিয়ে এসে টেবিলে রাখলো, বলল, কই দেখি কি করেছিস। আমি খাতাটা সরিয়ে মায়ের বুকে মুখ লুকিয়ে কেঁদে বললাম, আমি এটা করতে পারবো না মা, ওরা তো যৌতুক চায়নি, এমনকি একদিনও জিনিসগুলো ব্যবহার পর্যন্ত করেনি। এগুলো তো যৌতুক নয়, দান হিসাবে দিয়েছিলে। কাউকে দান দিলে তো ফেরত নিতে নেই, আর জিনিস কটা ফেরত আনলেই কি মানুষগুলো মুছে যাবে মা? জিনিস ছাড়া তো আরও অনেক কিছু পড়ে থাকে। মা বলল, কাঁদিস না, বিনি সুতোয় বাঁধা সম্পর্কে যে কি অদৃশ্য টান, বুঝতেই পেরেছিস? তাহলে তোকে বুঝতে হবে, যা কিছু আছে সে সব তোর বাবার। তোর কি আছে বুঝে নিতে শিখতে হবে।
তোর একটা নিজস্ব আইডেন্টিফাই আছে, একটা হুল্লো শ্বশুরবাড়ি আছে, ভালো একজন স্বামী আছে, সাপোর্টিভ শাশুড়ি আছে, বাড়িতে তোর সম্মান আছে, মায়ের মতন একজন বিকল্প আছে। তোর এগুলোতেই সম্পত্তি, মানুষগুলোর ভালোবাসাই তোর সম্পদ। আমি বললাম, আমাকে দিয়ে আসবে, চলো, বাড়ি যাব এক্ষুনি। মা আর আমি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বেল বাজাতেই সুমন দরজা খুলে দাঁড়ালো, কিন্তু আমাদের দেখে গেট জুড়ে আটকে রইল। বলল, এ বাড়িতে তো তোমার আর জায়গা হবে না। তুমি না বলে চলে গিয়েছিলে, গাঁটছড়াটা ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলে। আমার এত ভালোবাসা, এত কাছে টেনে আনা শূন্য হয়ে গেল তোমার কাছে, শুধুমাত্র একটু মন কষাকষি আর সংসারের সময় দেওয়ার জন্য। না, এখানে তোমার জায়গা নেই। আমাদের মাথা ঘুরে উঠল, চোখে অন্ধকার দেখে চৌকাটে ধপ করে বসে পড়লাম। এমন সময় ঘর থেকে শাশুড়িমা বেরিয়ে এসে আমাকে হাত ধরে তুলে দাঁড় করালেন। আমি কোনো কিছু না ভেবে ওনার হাত দুটো চেপে ধরলাম। কথা বলার অবস্থায় ছিলাম না, চোখ থেকে অঝরে জল পড়ছিল। উনিও আমার হাতটা শক্ত করে ধরে কি যেন একটা দিলেন আমার হাতে। হাতটা ছড়িয়ে দেখি একটা চাবির থোকা। হেসে বললেন, এ বাড়িতে জায়গা হবে না, কারণ তোমার স্কুলের কাছে একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে। সত্যি এতটা রাস্তা ডেলি যাতায়াত করা অসম্ভব। সুমন আর তুমি সারা সপ্তাহ ওখানে থাকবে, উইকেন্ডের ছুটিটায় বুড়িটার কাছে এসো, তাহলেই হবে। আর বেআই মশাইয়ের দেওয়া সব জিনিস দিয়ে ফ্ল্যাট সাজিয়ে দিয়েছি। আমার মুখ থেকে কথা সরছিল না, কিন্তু মা অদ্ভুতভাবে ভীষণ শান্ত, কোনো প্রতিক্রিয়া নেই। শাশুড়ি মা আমাদের দুজনের ঘরে ঢুকিয়ে নিলেন। সুমন এসে মাকে প্রণাম করে সবার অলক্ষ্যে আমার দিকে চোখ মটকালো। আমি বললাম, কিন্তু নতুন ফ্ল্যাটে থাকতে আমার আপত্তি আছে। হ্যাঁ মানছি, আমি দোষ করেছি, কিন্তু আপনি আমাদের বটগাছের ছায়ার মতন আগলে রেখেছেন। আপনাকে ছেড়ে আমরা ওখানে কিছুতেই থাকতে পারবো না মা। যদি যেতেই হয় আপনি আমাদের সাথে যাবেন। সুমন বলল, কি মামুনি, কথা মিলল তো? বলেছিলাম আপনার হলো সোনার মেয়ে, আর সোনার খাত থাকবে না সে কি হয়? তাতে পুড়িয়ে খাঁটি সোনা করে নিতে হয়। মা আঁচলে মুখ মুছে বলল, সত্যি বলতে কি জানো তো বাবা, ছেলে মেয়ে কোনো অন্যায় করলে সেই দোষের মায়ের গায়ে লাগে। সন্তান তো মায়েরই অংশ, মা নিজেকে দোষী মনে করে। সুমন হেসে বলল, আসলে কি বলুন তো, আমরা চাওয়া পাওয়া, অতি স্বাচ্ছন্দ্য, সম্পদ সম্পত্তি, নিজের স্বার্থ, সুখ সুবিধা এইসব নিয়ে এত ঘেটে থাকি যে ছোট্ট ছোট্ট অনুভূতি, সম্পর্কের চোর টানাগুলো অনুভব করতে ভুলে যাই। সম্পর্কে একটু হাওয়া বাতাস দিলে অনুভূতিগুলো হেঁচে পচে যায় না, শুধু শুধু ভাঙনের হাত থেকে কত ঘর বেঁচে যায়। সুমনের মা বলল, ও সব কথা বাদ দিন, তাহলে বিশ্বাস হলো আপনার মেয়েকে কিছুটা হলেও আমি আপনার চেয়ে বেশি চিনি? মা বলল, বাজি হেরে যে এত আনন্দ, এত সুখ পাওয়া যায় জানতাম না। ফাউল হিসাবে মেয়ের জামাইয়ের প্রথম বিবাহবার্ষিকীর যাবতীয় আয়োজন আমি নিজ হাতে করব। ঝগড়া, অভিযোগ, অনুযোগ, মান অভিমান, ভালোবাসায় কবে যে একটা বছর কেটে গেল বুঝে উঠতে পারলাম না। লেখা পার্বতী মোদক, পাঠে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না।